নেক্সট বছরে যেয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে এফসিপিএস পরীক্ষা যদি আপনার মার্চেও ইন্টার্নি শেষ হয়, জুলাইতে কিন্তু পরীক্ষা দিতে হবে। এটা একটা সুবিধা। তাহলে এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, এফসিপিএস পরীক্ষার মেডিসিনের ক্ষেত্রে আমাদের অনেক ওয়ারি থাকে যে এফসিপিএস পরীক্ষাটি আলটিমেটলি কোশ্চেন কেমন আসে, সিলেবাসটা কেমন। এফসিপিএস পরীক্ষা হচ্ছে আপনার টোটালি ক্লিনিক্যাল একটা পরীক্ষা। স্পেশালি যদি আমরা মেডিসিনের কথা বলি, মেডিসিনে এখানে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। এটা ইয়ারলি দুইবার হয়। দুইবার বলতে একবার হচ্ছে জুলাইতে হবে, আর একটা হচ্ছে জানুয়ারিতে হবে। জুলাইতে মোটামুটি আপনি দেখবেন যে জুলাইয়ের যে ফার্স্ট উইক, এই ফার্স্ট উইকে পরীক্ষা হয়ে যায়, আর জানুয়ারির ফার্স্ট উইকে হয়ে যায়। বছরে মোটামুটি দুইবার হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যে এখন দেখবেন যে এফসিপিএস এর রেজিস্ট্রেশন ফর্ম শুরু হয়েছে। তো এরকম সাধারণত দেখা যাচ্ছে পরীক্ষার 2 মাস আগে তার একটা রেজিস্ট্রেশন প্রসিডিউর দ্বারা শুরু করে। এফসিপিএস পরীক্ষা যারা আমরা দিব, এফসিপিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কোয়ারি থাকে। স্পেশালি প্রথম যে কোয়ারিটা থাকে যে এটা আসলে কি সিলেবাস, কি প্রশ্ন, এবং কোথায় থেকে প্রশ্ন আসে। নর্মাল যে এফসিপিএস পরীক্ষা, যদি আমরা প্রশ্ন সম্পর্কে জানি, এফসিপিএস পরীক্ষা একটা সময় 3 দিনে হতো। এবং এই এফসিপিএস পরীক্ষাটা 3 দিনে যে হতো, এটা আলটিমেটলি একটু হেক্টিক ছিল। টানা 3 দিনে পরীক্ষা হতো, এবং টানা 3 দিনে পরীক্ষার ভিতরে নাম্বার পেতে হতো 70%। 70% পাস ছিল। কোনো একটা পেপারে যদি আপনি খারাপ করেন তাহলে ফেল। তাহলে যেটা হয়েছে, এই 3 দিনে পরীক্ষাটা এখন একদিনে হয়ে গেছে। এটা একটা সুবিধা হয়েছে। একদিনে পরীক্ষা, কিন্তু 3 দিনে পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল, মানে 3 দিনে টোটালি 150টা প্রশ্ন হতো। 50টা 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 করে প্রায় 150টা প্রশ্ন হতো। বাট এখন একদিনেই ওই টোটাল প্রশ্নটা এখন 150টা নিয়ে পরীক্ষাটা হবে। এই 150টার প্রশ্নের ভিতরে সময় থাকবে টোটাল আমাদের 4 ঘন্টা সময়। সময় যথেষ্ট পাওয়া যায়। এই 4 ঘন্টা সময়ের ভিতরে আমাদের মোটামুটি 75 থাকবে এমসিকিউ, 75 থেকে এসবিএ। এসবিএ গুলো থাকবে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, আর এমসিকিউ গুলোতে এমসিকিউ যে এখানে ট্রু ফলস রিলেটেড থাকবে। এখানে 4 ঘন্টা সময়। এবং এই 4 ঘন্টা সময়ের ভিতরে আপনার যে প্রশ্নগুলো অ্যান্সার দিবেন, এই প্রশ্নগুলোর ভিতরে কিন্তু কোনো ভুল অ্যান্সার দিলে আপনার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এটা একটা সুবিধা। বিশেষ পরীক্ষা রিসেন্টলি যারা দিচ্ছেন এই জিনিসটা দেখছেন, সেটা হচ্ছে বিশেষ পরীক্ষাতে কিন্তু এটা একটা খুবই ঝামেলা। যে বিশেষ পরীক্ষাতে আলটিমেটলি আমাদের যখনই বিশেষ পরীক্ষা দেই, বিশেষ পরীক্ষা দিলে একটা জিনিসই সবচেয়ে বেশি আমাদের কনফিউশন তৈরি করে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। বিশেষ পরীক্ষাতে হিউজ একটা নেগেটিভ মার্কিং আছে, বাট এফসিপিএস পরীক্ষাতে নেগেটিভ মার্কিং নেই। এটার জন্য এফসিপিএস পরীক্ষাতে আমরা বলি যে আপনাকে অবশ্যই আলটিমেটলি মানে প্রশ্নগুলো সব দাগে আসতে হবে। মানে আপনি প্রশ্ন ছেড়ে আসা যাবে না। কারণ যেহেতু এখন কোনো নেগেটিভ মার্কিং নাই, যদি ট্রু ফলস এর ভিতরে যদি আপনি সব ট্রু দিয়েও আসেন, তাও দেখবেন যে 3টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, একটা হয়নি। এর জন্য এখানে কোনো প্রশ্ন ছেড়ে আসার কোনো স্কোপ নাই, সুযোগ নেই। এফসিপিএস পরীক্ষাটা যেটা আমরা বললাম যে এফসিপিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়, এটা টোটালি একটা বইকে কেন্দ্রিক হয়, মানে একটা বইকে ফলো করে এই প্রশ্নগুলো হয়। সেই বইটা হচ্ছে ডেভিডসন। ডেভিডসন এটা যদি আপনি খুব ভালো করে পড়া থাকে, ডেভিডসনটা যদি আপনাকে খুব ভালো করে আয়ত্ত থাকে, তাহলে এফসিপিএস এর আপনি যে প্রশ্নগুলো, এগুলো খুব ইজিলি আপনি দাঁড়াতে পারবেন। মানে এটা হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা আর কি। মানে ডেভিডসনটা একটা ক্লিনিক্যাল বুক। তাহলে এই রিলেটেড দেখবেন কোশ্চেন গুলো আপনি পাবেন। এফসিপিএস পরীক্ষা পার্ট 1 পরীক্ষা যেটা আমরা বলি, পার্ট 1 হচ্ছে একটা এন্ট্রি এক্সাম। মানে এখানে এন্ট্রি করে আপনি ট্রেনিতে ঢুকবেন। দেন এফসিপিএস এর 2 বছর পরে একটা পরীক্ষা হয়, মিড টার্ম পরীক্ষা। মিড টার্ম পরীক্ষার পরে 3 বছরে যে আপনার সাধারণত ব্রাঞ্চ, স্পেশালি যে ব্রাঞ্চ গুলো থাকে, সেখানে যেতে হয়। তার মানে আমাদের যে এই মেডিসিনের যে অ্যালাইড সাবজেক্ট গুলো আছে, স্পেশালি মেডিসিন, গ্যাস্ট্রোন্টারোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, এইগুলাতে আপনি যেখানে যান না কেন, এফসিএস পার্টনের প্রশ্ন সেম থাকবে। মানে এফসিএস পার্টনের প্রশ্ন কিন্তু কোনো হেরফের হবে না। শুধুমাত্র সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন, হেমাটোলজি, ফিজিক্যাল মেডিসিন, এইগুলাতে একটু আলাদা প্রশ্ন। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যেগুলোতে সাবজেক্ট গুলো মেডিসিনের ক্ষেত্রে অ্যালাইড থাকে, নিউরো, তারপর এন্ডোক্রাইন, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, এগুলো প্রশ্ন সবই সেম থাকবে। সেম প্রশ্ন আপনি পরীক্ষা দেবেন পার্ট 1 এর ক্ষেত্রে। এবং এখানে প্রত্যেকটা 70%, 210 পেতে হবে। মানে 150টা প্রশ্ন থাকবে। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 300 মার্ক। এই 300-র ভিতরে আপনাকে 210 পেতে হবে। 210 পেলেও পাস। যদি 209.8 পান, তাও কিন্তু ফেল। এখন এই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে, দেখছেন যে অনেকেই 209.6 পাইছে, 0.8 পাইছে, তাও ফেল। না, আপনাকে 210 পেতে হবে। এবং এখানে কোনো ওরকম পেপার ভিত্তিক থাকবে না। ওই একটা পেপারে পরীক্ষা দিবে। এখানে আলটিমেটলি আপনাকে জাস্ট এভারেজলি আপনাকে 210 পেতে হবে। এটার জন্য সাধারণত এই এন্ট্রি লেভেল এক্সাম যেটা বললাম, আপনি যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন না কেন, প্রথম 2 বছর হবে আপনার হচ্ছে কোর ট্রেনিং। কোর ট্রেনিং বলতে, এই কোর ট্রেনিংটা সাধারণত আপনার ইন্টারনাল মেডিসিনের উপরে হবে।
যে কোনো ব্রাঞ্চে গেলে আপনাকে একটা ইন্টারনাল মেডিসিন খুব ভালো নলেজ রাখতে হয়। আপনি গ্যাস্ট্রোতে যান না হেপাটোতে যান, কারণ প্রত্যেকটা জানি যে আমরা প্রত্যেকটা যে আলটিমেটলি ব্রাঞ্চ আপনি যান না কেন, এটার মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেডিসিনের একটা খুব ভালো নলেজ রাখতে হয়। কারণ মেডিসিন ভালো নলেজ না রাখলে কিন্তু রিলেট করা যায় না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে 2 বছর একটা কোর ট্রেনিং থাকবে, তারপর একটা মিড টার্ম পরীক্ষা। মিড টার্ম পরীক্ষার পরে দেন আপনি ওই কোর মানে মিড টার্মের পরে দেন আপনি যে ব্রাঞ্চ, এই সেই ব্রাঞ্চে আপনি যখন শিফট করবেন, ব্রাঞ্চে তখন আপনি চলে যাবেন। ব্রাঞ্চের যে সাবজেক্ট গুলো আছে সেখানে আপনি 3 বছর ট্রেনিং করে ফাইনাল পরীক্ষা দিবেন। এফসিবিএস ফাইনাল সাধারণত আলটিমেটলি তো অনেক এক্সটেন্সিভ একটা পরীক্ষা। এফসিবিএস ফাইনাল কিন্তু একটু টাফ পরীক্ষা। পার্ট পরীক্ষা আলটিমেটলি আমাদের স্যাররা যেটা চায় সেটা হচ্ছে আমাদের ডক্টররা যখন তারা কোনো জায়গায় যখন ট্রেনিং করবে, ট্রেনিং করতে গেলে তার যে একটা প্রিলিমিনারি নলেজ, তার যে একটা পেশেন্টের সিএলডি পেশেন্ট সে দেখলো, সিএলডি পেশেন্টের কি কি ফিচার থাকে, কি কি কমপ্লিকেশন থাকে, সিএলডি পেশেন্টের প্রেজেন্টেশন কেমন থাকে, এই জিনিসগুলো সে যেন ইজিলি জানতে পারে। এটার জন্য আমাদের পার্টনে এই রিলেটেড প্রশ্নগুলো আপনি পাবেন। দেখবেন যে আপনি ক্লিনিক্যাল জিনিসগুলো আপনি পাবেন। আপনি হয়তো অ্যাডমিশন ডেতে ডিটেল আছে, নিউমোনিয়ার একটা পেশেন্ট আসলো, তাহলে নিউমোনিয়া পেশেন্টের প্রেজেন্টেশন কেমন হয়, এক্সামিনেশন ফাইন্ডিং কি কি প্রথমে ইনভেস্টিগেশন দিবেন, এই রিলেটেড প্রশ্নগুলি পাঠানো পাবেন। মানে আপনি যে জিনিসটা ফেস করবেন ওই জিনিসটা আপনাকে জাস্ট কোশ্চেন আকারে আপনাকে দিয়ে দিবেন। এমসিকিউ এবং এসবির ভিতরে এসবি গুলো সাধারণত ক্লিনিক্যাল ওরিয়েন্টেডই বেশি আসে। তাহলে আপনার যে সিলেবাসটা হবে, এই সিলেবাসটা টোটালি ডেভিডসন কেন্দ্রিক। ডেভিডসনটাকে আপনাকে সুন্দর করে পড়ে ফেলতে হবে। ডেভিডসনে আমাদের প্রায় 30টার মতো চ্যাপ্টার আছে, 30+। 30+ চ্যাপ্টার আছে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে এতগুলো চ্যাপ্টার আমাদের লাগে না। আমাদের মোটামুটি এই যে 3টা পেপার দেখতেছেন, মানে এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলো থেকেই সাধারণত বেশি প্রশ্নগুলো আসে। তাহলে আমাদের দেখবো যে এই এফসিপিএস এর ক্ষেত্রে আপনি যে ইগুলো দেখাচ্ছে আপনাদেরকে, এই জিনিসটা দেখবেন যে আপনি ইগুলো পাবেন পেপার 1, পেপার 2, পেপার 3। এখানকার যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো দেখবেন যে আপনি মেইন পরীক্ষায় পাবেন। এই নিউরোলজি পড়বেন ডেভিডসন থেকে, হেপাটোলজি পড়বেন ডেভিডসন থেকে, তাই না? তারপর ক্লিনিক্যাল নিউট্রিশন, টক্সিকোলজি সবই ডেভিডসন আছে। শুধু একটা টপিক আছে ডেভিডসনের বাইরে, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এই বায়োস্ট্যাটিস্টিক্স টপিকটা একটা ডেভিডসনের বাইরে থেকে পড়তে হয়, বাকি সব আপনাকে ডেভিডসন সুন্দর করে পড়তে হবে। এবং ডেভিডসনের পাশাপাশি কিছু কিছু জিনিস একটু বেসিক করতে হয়। বেসিক ফিজিওলজি, ফিজিওলজিটা মেইনলি লাগে, অ্যানাটমিটা লাগে না। শুধু নিউরোলজির ক্ষেত্রে নিউরো অ্যানাটমির কিছু কনসেপ্ট লাগে। বাট বেশিরভাগই ফিজিওলজি বলতে এন্ডোক্রাইন ফিজিওলজি, কার্ডিও ফিজিওলজি, নিউরো ফিজিওলজি, হ্যাঁ, তারপর হচ্ছে রেসপি, রেনাল, তারপর নেফ্রো, এই কয়েকটা ফিজিওলজি, মোটামুটি 4-5টা ফিজিওলজি, এটা আমাদের মানে একটু কিছু কিছু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, স্পেশালি কয়েকটা ফিজিওলজি খুবই প্রিয় সাবজেক্ট, নিউরো, কার্ডিও, এন্ডোক্রাইন, এই 3টে ফিজিওলজি সাবজেক্ট খুবই প্রিয়। ডেভিডসনের ফিজিওলজি পোর্শন আছে, কিন্তু ডেভিডসন ফিজিওলজি পোর্শনটা এত কনসাইজ করে দেয়া, ওইগুলো পড়ার জন্য আসলে আপনাকে একটু আলাদা করে দেখতে হয়। তাহলে আপনাকে যদি পড়ি, আপনার 100% প্রিপারেশন ধরে ডেভিডসন থেকে 85% চলে আসবে। বাকি ওই 15% বায়োস্ট্যাটিস্টিক্স আর এই বেসিক থেকে চলে আসবে। তাহলে আপনার প্রশ্নগুলো যেটা দেখবেন মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্যাররা ফলো করে, যেটা আমরা বললাম যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, সেই পেশেন্টটা আমাদের কাছে কি কিভাবে প্রেজেন্টেশন করবে, এবং তার ইনিশিয়াল প্রেজেন্টেশন কি হইতে পারে, তার এক্সামিনেশন ফাইন্ডিং কি কি হতে পারে, এই জিনিসগুলো রিলেটেড দেখবেন যে আলটিমেটলি কোশ্চেন গুলা পাবেন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা আপনাকে মাথায় রাখা লাগবে। তাহলে আমরা যে জিনিসটা বললাম যে, তাহলে আমরা যে জিনিসটা বললাম যে আপনার জিনিসটা হবে কি, মনে করুন যে একটা পেশেন্ট নিউমোনিয়া পেশেন্ট কি নিয়ে আসে, চেস্ট পেইন, তারপরে আসবে একটা শর্টনেস অফ ব্রেথ, তারপর কাফ নিয়ে আসবে, তাই না? তখন আপনি চিন্তা করবেন ইটস এ নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়ার একটা পেশেন্ট এতগুলো নিয়ে আসলে নিউমোনিয়া, তখন আপনি এক্সামিনেশন করে কি পাবেন, ব্রোনকিয়াল পেস সাউন্ড। তাহলে এরকম একটা সিনারিতে বলবো যে এটা ডায়াগনোসিস কি, অথবা আপনার ফার্স্ট লাইন কি ম্যানেজমেন্ট করবে, অথবা এটার কি কার্ভ 65 কত হবে, স্কোর কত হবে, এই রিলেটেড প্রশ্নগুলো আপনি ফেস করবেন, এবং এখান থেকে সবচেয়ে বেশি এসবি পাবেন। তবে ডেভিডসন পরে এসবি সলভ করে একটু টাফ হয়ে যায়, কারণ ডেভিডসন একটা থিওরি বুক তো। ডেভিডসন পরে যদি এরকম কেউ আছে যে আমি ডেভিডসন পরে জাস্ট উইদাউট এনি মানে অন্য কিছু বই পড়া ছাড়াই আমি ডাইরেক্ট হচ্ছে এতে পরীক্ষা দিব, তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে ভালো করবেন না। কারণ ডেভিডসন তো একটা থিওরি বুক, এটা আপনাকে ক্লিনিক্যাল কনসেপ্ট দিবে। বাট এসবিটা কিভাবে আসে, এসবিটা আসলে এটা ভেরিয়েশন আসে আসলে। এটার জন্য এসবি বই প্র্যাকটিস করতে হয়। এসবি বই প্র্যাকটিস যত করবেন, তত আপনি দেখবেন যে কোশ্চেনের ভেরিয়েশন বুঝবেন। ঠিক আছে, তত কোশ্চেনের ভেরিয়েশন বুঝবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তত আপনার জন্য হেল্প হবে আর কি। ঠিক আছে, তত আপনার জন্য হেল্প হবে। এটার জন্য আমরা যে জিনিসটা বলি
যে যখন আপনি ডেভিডসন পড়বেন যে সিস্টেম, এটার পাশাপাশি কোনো একটা এসবিবি পড়বেন, যে কোনো একটা এসবিবি আপনি সুন্দর করে এক্সপ্লানেশন সহ পড়বেন, তাহলে দেখবেন যে একটা টপিক, একটা থিওরি থেকে কত ভাবে প্রশ্ন আসতে পারে, তখন এটা আপনাকে হেল্প করবে। আর যেগুলো এমসিকিউ এর কথা বলতেছে, এমসিকিউ ডেভিডসনের প্রায় 60% এমসিকিউ, মানে আমরা যদি বলি ওভারঅল 60 থেকে 70%, এই এমসিকিউ গুলো কিন্তু আমাদের আসলে সত্যি কথা বলতে থেকে আসবে, ডেভিডসনের বক্স থেকে আসবে। যেহেতু ডেভিডসন বক্স থেকে আসবে, তাহলে আলটিমেটলি আপনাদেরকে ডেভিডসন বক্সটা বারবারই দেখতে হবে, বারবার জিনিসগুলো ডেভিডসন বক্স দেখতে হবে, একবার দেখলে হবে না, বারবার দেখতে দেখতে আপনার ভিজুয়াল ইমপ্রেশন আসবে। ভিজুয়াল ইমপ্রেশন আসলে তখন আপনার একটা আইডিয়া হবে, আচ্ছা এটা তাহলে তো এই বক্সে ছিল, এখান থেকে প্রশ্ন করছে, অনেক কিছু মুখস্থ করতে হয় স্পেশালি বক্সে। কিছু কিছু জিনিস মুখস্থ মানে থাকবে না, বাট কিছু কিছু জিনিস আপনাকে আসলে না চাইলে মুখস্থ করতে হবে, বাট আপনাকে দেখতে হবে বারবার। মানে ভিজুয়াল ইমপ্রেশন যদি আপনি ডেভিডসনের উপর না নিয়ে আসেন, তাহলে কিন্তু মেইন পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যাবে। মানে অ্যাটলিস্ট আপনাকে চোখে বন্ধ করলে যেন আইডিয়া থাকে যে না, এই যে বক্সটা ডায়াবেটিস থেকে আসছে, এই বক্সটা হ্যাপাটোলজিতে ছিল, হ্যাপাটোলজিও শেষের দিকে ছিল, তখন দেখবেন যে আপনি বক্স থেকে যদি এমসিকিউ আসে, আপনি অ্যান্সার করতে পারতেছেন। তাহলে আপনার যে পড়াটা হবে, আমরা যেটা বলি যে আপনাকে ডেভিডসনের পাশাপাশি কোনো একটা এসবিও বই পড়তে হবে এবং এমসিকিউ গুলো তো আপনাকে দেখতে হবে। তাহলে আমরা যদি বলি নর্মালি আমরা কিভাবে পড়বো, রিসোর্স গুলো কি? রিসোর্স গুলো হচ্ছে, আমরা ডেভিডসনটাকে কেন্দ্রে কি করবো, ডেভিডসন ডেভিডসন ডেভিডসন, ডেভিডসনের কোনো বিকল্প নাই। ডেভিডসনটাকে খুব ভালো করে পড়তে হবে। বেসিক ফিজিওলজির প্রশ্নগুলো জ্ঞানন থেকে আসে। এখন জ্ঞানন কি সম্ভব না? জ্ঞানন তো এটা আসলে বিশাল বড় একটা বই। এটার জন্য আমার কাছে মনে হয় লেকচার গুলা দেখা, মানে কোচিনের যে লেকচার গুলো থাকে, ওই কোচিনের লেকচার গুলা পড়লে এনাফ হয়ে যায়। কোচিনের লেকচার ওই টপিকের ওই বাইরে আসে না সাধারণত। তাহলে আপনি লেকচার শিট দেখবেন আর লেকচার করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। এসবি বুক এটা আমাদের জন্য খুব হেল্পফুল। এসবি বুক এই কারণে হেল্পফুল, কারণ এসবি বুক ছাড়া আপনি কখনোই বুঝবেন না যে কিভাবে কোশ্চেন আসতেছে। এটার জন্য এসবি বুকটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এসবি বুক এটা আসলে আপনার যত সুন্দর করে সলিউশন করবেন, যত সুন্দর করে সলভ করবেন, তত দেখবেন যে আপনি ডেভিডসনের ভিতরে ঢুকতে পারবেন। হ্যাঁ, ডেভিডসনটাকে আরো সুন্দর মতো বুঝতে পারবেন। ডেভিডসনের থিওরির পাশাপাশি যখন ক্লিনিক্যাল এসবিএসএল করবেন, তখন কোরিলেশন পাওয়ারটা বাড়বে, এটা দরকার। কোচিং সেন্টার হেল্পফুল, কোচিং গুলো হেল্পফুল হচ্ছে গুছানোর জন্য। পড়তে হবে আপনাকে, বাট ওই যে পড়াটা গুছিয়ে দেওয়া, কিংবা ওই পড়াটা আসলে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কই থেকে পড়তে হবে, কোশ্চেন গুলো কিভাবে আসে, কই থেকে আসে, এটা কিন্তু আপনি কোচিং হেল্প করে দিবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট দিন শেষে এক্সাম। এক্সাম দেওয়া তো ম্যান্ডেটরি। আপনি যদি ঠিক মতো এক্সাম দেন, আপনি যখন এফসিপিএস এর আগে রেগুলার এক্সাম দিবেন, তখন আপনার এমনি দেখবেন অটোমেটিক ভাবে আপনি একটা কনফিডেন্স পাবেন। এর জন্য যে কোনো পরীক্ষার আগে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। আপনি চেষ্টা করবেন এক্সাম দিতে। এক্সাম দিলে যেটা হবে, আপনি এমসিকিউ কে দুর্বল নাকি এসবিআই দুর্বল, নাকি এসবিআই তে কি দুর্বল, আপনি কি প্রবলেম ফেস করতেছেন, সেটা আপনি বুঝতে পারবেন। এটার জন্য আপনাকে অবশ্যই এক্সাম দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি যদি এইভাবে পড়েন, তাহলে আশা করা যায় দেখবেন যে আপনার যে এফসিপিএস, সেই এফসিপিএস টা আপনার সেটা আলটিমেটলি মানে সুন্দর মতো হয়ে যাচ্ছে। এফসিপিএস নিয়ে আমাদের আরো কিছু কনফিউশন থাকে। একটা হচ্ছে এফসিপিএস এর ভাতা দেয়। এফসিপিএস এর যে ভাতাটা দেয়, এটা তো 6 মাসের। 6 মান্থ ইন্টারভ্যালে আপনাকে এখন 35,000 করে একটা ভাতা তারা দিবে। মানে 6 মাস টোটালি করলে আপনাকে ওই ভাতা তারা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি যদি 6 মাসে 5 মাস করেন, 1 মাস না করেন, তাহলে আপনি পাবেন না, ফুল আপনাকে করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে এফসিপিএস এর ট্রেনিং ইনস্টিটিউট এখন বিসিপিএস নির্ধারণ করে দিবে। বিসিপিএস এটা সাধারণত তাদের চয়েস অনুসারে করতে হবে। তার মানে আপনি চাইলেও দেখা যাবে যে ইচ্ছা করলেও আপনার ইচ্ছা মতো ইনস্টিটিউট কিন্তু আপনি নাও পেতে পারেন। হয়তোবা আপনাকে বিসিপিএস এর যে ইচ্ছা সেই অনুসারে আপনাকে হয়তোবা ঢাকা মেডিকেল আপনি পান নাই, মুগদাতে পাইছেন, অথবা আপনি সলিমুল্লাহ পান নাই, সরোয়ার্দীতে পাইছেন, অথবা সরোয়ার্দীতে পান নাই, সলিমুল্লাহ পাইছেন। এরকম আপনাকে ফেস করতে পারেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমাদের সাবজেক্ট যখন আপনি চয়েস করতেছেন, এখন রেজিস্ট্রেশন করার সময় যে সাবজেক্ট দিবেন, সেই সাবজেক্টে কিন্তু নেক্সট আপনাকে কন্টিনিউ করতে হবে। মানে আপনি হেপাটোলজি দিচ্ছেন, তার মানে আপনাকে হেপাটোলজিতেই পরবর্তীতে কন্টিনিউ করতে হবে। আপনি চাইলে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না, যদিও সেম প্রশ্ন। এটার জন্য রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখা লাগবে যে আমি যে সাবজেক্টটা চয়েস করতেছি, এটাতেই যেন আমি স্টেবল থাকি, মানে এটা দিয়ে আমি সামনের দিকে যাব। এটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য কোন সাবজেক্টে গেলে ভালো হবে, কোন সাবজেক্টের আশেপাশে ট্রেনিং গুলো ভালো হয়, সেগুলো অবশ্যই জেনে নেবে। এই জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। পাস হারটা কেমন হবে? পাস হারটা আসলে এফসিপিএস এর এটা আলটিমেটলি এফসিপিএস এর যে ফেলো, এটা কিন্তু কম। এফসিপিএস এর ফেলো কম। আজকের পরে হয়তো বা একটা সময় 5-10 বছর পর আপনি এফসিপিএস ফেলো অনেক পাবেন, বাট এখন আপাতত কম। কিন্তু এফসিপিএস এর পাশের হার আশা করা যায় যে আস্তে আস্তে ফাইনালে বাড়বে। একটা সময় এমডি এবং এফসিপিএস একই সাথে কোলাবোরেশন করা যেত। একই সাথে কোলাবোরেশন বলতে এক ট্রেনিং এ দুই ট্রেনিং হতো, বাট এখন এই সুযোগটা নাই।
এটার জন্য আলটিমেটলি ট্রেনিং, এক ট্রেনিং দিয়ে আপনি দুইটা কখনোই করতে পারবেন না। একটা ট্রেনিং মানে একটা ট্রেনিং এর দিকে যেতে হবে, এটা আপনাকে একটু মাথায় রাখা লাগবে। আপনি ইচ্ছা করলে আপনি এমডি ডিগ্রি নিলাম আবার এফসিপিএস একই সাথে দুটো ট্রেনিং করতে পারবেন। ঠিক আছে, এটার জন্য আপনাকে যে কোনো একটা ডিগ্রি নিয়ে যেতে হবে। এফসিপিএস নিয়ে গেলে আপনি এমডি তে যেতে পারবেন না, এমডি তে গেলে এফসিপিএস যেতে পারবেন না, একই সাথে এটা আপনি পাবেন। তবে একটা জিনিস হচ্ছে, আপনি যখন একটা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবেন তখন দেখবেন অটোমেটিক অন্যান্য পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। আপনি এফসিপিএস এ খুব ভালো প্রিপারেশন নিলে দেখবেন রেসিডেন্সির অলমোস্ট প্রিপারেশন হয়ে যাবে। আবার এমআরসিপির একটা কনসেপ্ট হয়ে যাবে, ডিপ্লোমার জন্য মানে প্রিপারেশন হয়ে যাবে। এটার জন্য যখন প্রিপারেশন নেবেন একটা সলিড প্রিপারেশন নেবেন, মানে আধা আধি পড়বেন না। আমাদের যেটা হয় যে আমি একটু পড়ি একটু ছাড়, এরকম ইন্টেনশন নিয়ে কিন্তু হবে না। আপনাকে যখন পড়তে হবে তো পড়তেই হবে। ঠিক আছে, এটা ছাড়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি একটা জিনিস খুবই বিশ্বাস করি যে আমরা যারা ডাক্তার আছি আমরা যথেষ্ট ট্যালেন্ট। আমরা যদি একটা প্রপার ওয়েতে পড়ি, প্রপার গাইডলাইনে পড়ি, তাহলে দেখবেন যে আপনার চান্স পাবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটা গাইডলাইনের সাথে অবশ্যই থাকবেন। মানে নাইলে কিন্তু আপনি এত পড়া কই থেকে কি পড়বো না পড়বো আপনি বুঝতে পারবেন না, তখন আপনি কিন্তু হালকা এসে পড়ে যাবেন। এটার জন্য পড়ার এই যে দেখেন এগুলো এফসিবিএস প্রশ্ন, এফসিবিএস এর প্রশ্নগুলো সবই ডেভিডসন থেকে আসছে। ঠিক আছে, এগুলো যে প্রশ্নগুলো যেগুলো নিয়ে আসা হয় সেগুলো ডেভিডসনের প্রশ্ন। তাহলে আমাদের যে পড়ার স্ট্র্যাটেজি, ডেভিডসন, ডেভিডসনের সাথে বক্স গুলো খুব ভালো করে দেখতে হবে, কমন ডিজিজ গুলো ভালো করে দেখতে হবে, কোচিনের যে ক্লাস হবে। পোস্ট গ্রাজুয়েশন জার্নি এটা আসলে প্যাশেন্সের জায়গা, এটা আসলে খুবই সবরের জায়গা। এই সবরের জায়গায় যদি কেউ সবর না করে তার জন্য খুবই টাফ হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনি সবর নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য। আদারওয়াইজ এই যে একটা কঠিন জার্নি, সেই জার্নি কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন না। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। এইটা হচ্ছে আমাদের মোটামুটি ধারণা দিলাম। তাহলে এফসিপিএস এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা বললাম, সুন্দর একটা প্রিপারেশন যদি নেন মোটামুটি 4 থেকে 5 মাস লাগে। যে একেবারে প্রথম প্রিপারেশন নিচ্ছে ওর জন্য এভারেজে 4 মাস এনা। 4 মাস মোটামুটি ভালো করে পড়লেই দেখবেন পরে পড়তে কিন্তু খুব কষ্ট হবে। এত পড়া কি পড়বো, হ্যাঁ এরকম অনেক ধরনের কনফিউশন কিন্তু আপনার আসবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটা জিনিসটা বলি, আমরা যে জিনিসটা বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলি, তাহলে আমরা মানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন করবো আর কি, মানে প্রিপারেশন নিব, প্রিপারেশনের সময় যেন ফোকাসটা ঠিক মতো থাকে। হ্যাঁ, একটা প্রিপারেশন যদি আপনি ভালো করে পড়েন মানে নেন তাহলে কিন্তু আপনার অন্যান্য পরীক্ষা হয়ে যাবে। পেশেন্স রাখতে হবে, অধৈর্য হওয়া যাবে না। প্রথমবার ডেভিডসন একটু পড়তে কষ্ট লাগবে, একবার ডেভিডসন পড়া হলে সেকেন্ড বার যখন ডেভিডসন ডিভিশন দিবেন ইজি লাগবে, থার্ড বার দিলে আরো ইজি লাগবে। ঠিক আছে, অথবা আপনাকে এই হালটা ছাড়া যাবে না। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা মানে মোটামুটি কনসাইজ হইতে এটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন। যে গাইডলাইনটা মোটামুটি পেলে দেখবেন আপনি ফার্দার যখন আপনি পড়া শুরু করবেন এই পড়ার ক্ষেত্রে আপনি ইজি হবে। তাহলে এখান থেকে আমি যেটা বলি, আমার যেটা শর্টকাট হয়েছিল, আমি প্রথমে একটা কোচিং এর সাথে আসছিলাম। কোচিং আমি রেগুলার ক্লাস করতাম, হ্যাঁ কোচিং এর ক্লাস করতাম, কোচিং এর ক্লাসের পর বই দাঁড়াইতাম। বই বলতে আমাদের ওই যে ডেভিডসন বইটা দাঁড়িয়ে ফেলতাম। বইটা আমি যেটা করতাম বই পড়তাম প্রথম, বইয়ের যা যা পড়াইছে এগুলো দেখতাম, বইটা ভালো মতো 2 বার পড়তাম। হ্যাঁ, মানে প্রথমবার একবার দেখতাম, তারপরের বার ওইগুলা যেগুলা মুখস্থ ওইগুলো মুখস্থ করতাম, বুঝার জিনিসগুলো নোট করতাম, আলাদা একটা নোট ছিল, ওই নোট জিনিসগুলো লিখে রাখতাম বইয়ে, অথবা আলাদা নোট করতাম। এরপর যেটা করতাম আমি একটা এস বই পড়তাম। এস বই আমি অবশ্য ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ ডেভিডসন পড়ছি। তারপর হচ্ছে আমি তো অনেক মানে বেশ আগে 21-এ পাস করছিলাম, ওই সময় জেনেসিস এরটা আমি পড়ছিলাম। জেনেসিস এরটা না, আমি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটাই পড়ছিলাম মেনলি, জেনেসিস এরটা পড়িনি। আর একটা হচ্ছে ম্যাট্রিক্স এর মনে বই ছিল, মানে এসবি বই পড়াটা খুবই জরুরি। আমি এই এসবি বইটা আমি মোটামুটি জোর দিছিলাম আর কি। এবং তারপর আমি যেটা করতাম, তারপর আমি এক্সাম দিতাম খুব। আমি এক্সামটা মিস করতাম না ওই সময়, আমার মনে আছে আমি যে রেগুলার এক্সাম দিতাম। এক্সাম দেওয়ার পরে মোটামুটি এইভাবে পড়ার পরে যখন আমার একবার পড়া শেষ হয়ে গেল, তখন আমি যেটা করতাম তখন রিভিশন দিতাম। আমি মোটামুটি প্রায় রিভিশন দিতাম, তখন এই দুটো কনসেপ্ট করে আমার মোটামুটি আমার কাছে মনে হচ্ছে একটা ভালো প্রিপারেশন ছিল। এবং আমার কাছে মনে হয় আমি যখন জানুয়ারিতে পাশ করি, জানুয়ারিতে আলহামদুলিল্লাহ আমি 2021-এ পাশ করি এই পার্ট 1। জানুয়ারির পরে আমার ফেব্রুয়ারিতে একটা স্পেশাল বিসিএস ছিল। ওই ফেব্রুয়ারিতে যে স্পেশাল বিসিএস ছিল আমার এখন মনে আছে, আমার অত প্রিপারেশন ছিল না, আমার বিসিএস এর প্রতি কোনো আগ্রহই ছিল না। মানে মোটে কিন্তু ফ্যামিলি যেটা হয়, ফ্যামিলি ডিমান্ড তো বিসিএস, তারা তো এফসিবিএস বুঝেই না। এফসিবিএস এ চান্স পাইছে, এফসিবিএস পার্ট 1 এটা কি জিনিস। তখন যেটা হলো আমার ওই
এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যে আমি স্পেশাল বিসিএস দিলাম, এই স্পেশাল বিসিএসে কিন্তু আমাকে এই যে জিনিসগুলো পড়ে আসলাম, মেডিকেল পার্টে আমাকে খুব হেল্প করছে। ঠিক আছে, মেডিকেল পার্টে খুবই হেল্প করছে। পরবর্তীতে আমি মেডিকেল পার্ট এটা আমাকে, আমার কাছে মানে আমার কাছে মনে হয় যে মেডিকেল পার্টটা এটা আমার জন্য খুবই ভালো হয়েছিল। এটা হচ্ছে আপনার এই এর জন্য, এই পড়াটা গোছানোর জন্য। পরবর্তীতে আমি আবার ই করলাম, এই এপ্রিলের দিকে, ওই নেক্সট ইয়ার এপ্রিলের দিকে আমি এমআরসি পার্ট দিলাম। পার্ট ওয়ানের ক্ষেত্রে আমার যে পড়া গোছানো, এই এই যে পড়াটা পড়ছি, টোটাল ডিজিজ গুলো সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল। এবং লাস্ট অফ অল আমি যখন রেসিডেন্সি দিলাম, এমডি দিলাম, তখন কিন্তু দেখলাম যে ডেভিডসন আমার পড়া গোছানোর জন্য এবং ফিজিওলজি পড়া গোছানোর জন্য আমাকে বাকিগুলো জাস্ট অল্প জিনিসগুলো দেখা লাগছে। এটার জন্য আমি বারবার বলবো, আপনি যখন প্রিপারেশন নেবেন এটার জন্য সলিড প্রিপারেশন হয়। যদি আপনি সলিড এবং কনক্রিট প্রিপারেশন হয়, এটা ফার্দার যে কোনো পরীক্ষা আপনাকে হেল্প করবে। আপনি সবসময় চেষ্টা করবেন যেন একটা সলিড প্রিপারেশন হওয়ার জন্য। যে এই প্রিপারেশন যদি কোনো গ্যাপ থাকে, এটা কিন্তু পরবর্তীতে আপনাকে দেখবেন যে এই গ্যাপটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই পড়াটা খুবই ইজি, পড়াটা খুব একটা কঠিন না, আপনি পড়লেই পারবেন। অনেকে আছে ভাই পারবো কি পারবো না, এখানে আসলে ট্যালেন্ট বলে কিছু নাই, আপনি কতটুকু ধৈর্য দিচ্ছেন, ডেডিকেশন নিচ্ছেন। এবং চারদিকে এত গাইডলাইন, ক্লাস যখন হয় তখন সবাই এমন ভাবে পড়ায় দেয়, মনে হয় যে আপনাকে খাওয়াই দিবে, কিন্তু আপনাকে খেতে হবে। না খেলে তো হবে না, মানে আপনাকে ক্লাসে সবকিছু বলেই দিবে যে এই জিনিসটা পড়তে হবে, এখান থেকে আসে, এটার মেকানিজম এটা, প্যাথোফিজিওলজি এটা, এখান থেকে এই প্রশ্নটা আসছে, এখান থেকে এইরকম প্রশ্নগুলো আসে, এই বক্স থেকে বারবারই আসে। আপনাকে জাস্ট ওইগুলো বাসায় যে বারবারই মেমোরাইজ করা লাগবে, তাহলে দেখবেন যে আপনার জন্য পজিশন জার্নিটা ইজি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা মানে আপনাদের জন্য একটা ছোটখাটো একটা গাইডলাইন, যে গাইডলাইনের উপর বেসিস করেই আমরা আশা করি যে আপনি নেক্সটে যেতে পারবেন। এখন আপনাদের কাছে কোনো কথা শুনবো যে আপনাদের কোনো বিষয় কোয়ারি আছে কিনা, যে কোনো বিষয় আপনাদের কোয়ারি আছে কিনা। আচ্ছা ভাইয়া, সরি হ্যাঁ, একটু ডিস্টার্ব করলাম। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ভাই। ভাই, আপনি যে বললেন না যে মানে স্পেশাল হয়ে গিয়েছে, আমি শুনেছি মানে ধরেন কোনো প্রাইভেট ট্রেনি যদি আবার মানে সরকারি জব হয়ে যায়, তাকে নাকি কোর্সটা মানে ছেড়ে দিতে হয়, দেন আবার ট্রাই করতে হয়। এটা কি সত্যি? ওটা কি, ওটা হচ্ছে আপনার এফসিপিএস এর ট্রেনিং এর ক্ষেত্রে আলটিমেটলি, এফসিপিএস এর যেটা ট্রেনিং হয়, এফসিপিএস এ আমি যেরকম হয়েছিল, আমি 1 বছর ট্রেনিং ছিল আমার, 8 মাস 9 মাসের মতো এফসিপিএস ট্রেনিং ছিল। তারপরে যখন পোস্টিং হয়ে যায় তখন আমি তো বিসিএস এর জন্য চলে গেলাম। বিসিএস এর 2 বছর পেরিফেরিতে থাকতেই হবে, 2 বছর পেরিফেরিতে আপনাকে মাস্ট এটা রাখতে হবে। 2 বছর আমি ছিলাম এলাকাতে। তারপরে আমাকে ট্রেনিং পোস্ট পেতে হয়। ট্রেনিং পোস্ট বলতে আইএমও পোস্ট, মেডিকেল, ওই যে আমরা বিভিন্ন মেডিকেল কলেজে আইএমও পোস্ট দেখি, ওই আইএমও পোস্ট গুলো হচ্ছে ট্রেনিং পোস্ট। তো ওই আইএমও পোস্টের জন্য যেটা হয়, আপনাকে পেরিফেরিতে আইএমও পোস্ট পাওয়া যায়। মানে আমি, আমার যেটা সিরাজগঞ্জ ছিল, আমি যদি সিরাজগঞ্জ মেডিকেল চাই কিংবা বগুড়া মেডিকেল চাই, হ্যাঁ রাজশাহী মেডিকেল চাইলে হয়তো আমি পাইতাম। কিন্তু সমস্যা ঢাকার ভিতরে মেডিকেল গুলোতে ট্রেনিং পোস্ট পাওয়া যায় না। ঢাকার ভিতরে মেডিকেল কলেজগুলো এখন ট্রেনিং পোস্ট আর কয়টা থাকে, ওটার জন্য তো অনেক মানে কম্পিটিশন, কম্পিটিশন বলতে লিঙ্ক লবি অনেক কিছু ফ্যাক্টর আছে। তার পরবর্তীতে এর জন্য আমি এমডি তে ঢুকছি। ঠিক আছে, এমডি তে ঢুকছি। তবে যদি কেউ এমডি কোর্সে থাকে, মনে করেন যে আপনার এমডি কোর্সে মানে হয়েছে আর কি, এমডি কোর্সে কিছু কিছু ইনস্টিটিউট আছে যেখানে তারা গভর্নমেন্টের ডেপুটেশন দেয় না, তবে বেশিরভাগ ইনস্টিটিউটে গভর্নমেন্টের ডেপুটেশন দেয়। তাহলে আপনার এমডি হয়ে গেল, এমডি হয়ে গেলে আলটিমেটলি আপনি কিন্তু কি করতে পারবেন, আপনি কিন্তু ওই বিসিএস এর পরে ডেপুটেশন নিয়ে আবার আবার চলে আসতে পারবেন, যদি আপনার বিসিএস এর আগেও হয়ে থাকে। এফসিবিএস মানে মানে সিপিএস মানে কোর্স আউট হবে না? না, না, কোর্স আউট হবে, কোর্স আউট এগুলা, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এটা আপনি কন্টিনিউ করতে পারবেন, বরঞ্চ আপনার আগে যে 2 বছর ছিল তারপর থেকে কাউন্ট হবে, মানে আগের গুলো কাউন্ট হবে আর কি। সমস্যা হবে না আর কি। ঠিক আছে, জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো জিজ্ঞাসা, আনিকাপুর কোনো জিজ্ঞাসা আছে কিনা? জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই আমরা তো সবেমাত্র ইন্টার্নশিপ স্টার্ট করছি ভাই, এখন হ্যাঁ, প্রিপারেশনটা আসলে কখন থেকে স্টার্ট করলে ভালো হয়? এটা তো আমি যেটা বলি যে ইন্টার্নশিপ যারা শুরু, ইন্টার্ন শেষ হবে কবে? নেক্সট ইয়ার অক্টোবর। অক্টোবর, অক্টোবর যদি শেষ হয়, অক্টোবরে শেষ হলে অক্টোবর, এটা হচ্ছে অক্টোবর মাস। তার মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, আপনি জানুয়ারিতে পরীক্ষা দিতে পারবেন। বুঝতে পারছেন? আপনি জানুয়ারিতে মোটামুটি পরীক্ষা দিবেন আশা করি। তাহলে আপনাকে ওই প্ল্যানে যেতে হবে। ওই প্ল্যানে যেতে হলে তাহলে আপনি যেটাকে করতে হবে, আপনাকে প্রথম 3 থেকে 4 মাসে আপনাকে ডেভিডসন পড়ে ফেলতে হবে। কারণ রাখতে হবে যে 3 থেকে 4 মাসের ভিতরে আমি ডেভিডসন শেষ করবো। ডেভিডসন শেষ করার পরে মোটামুটি কিন্তু ডেভিডসন আমার 3 থেকে 4 মাস শুধু ডেভিডসনই করবো। আমি এখন এফসিবিএস এর প্রিপারেশন নিচ্ছি না, আমি শুধু ডেভিডসনের প্রিপারেশন নিচ্ছি। তাহলে আমি প্রথমে ডেভিডসন প্রিপারেশন নিলাম, ডেভিডসন প্রিপারেশন নেওয়ার পরে ডেভিডসনটা মোটামুটি গুছালাম। 3 থেকে 4 মাস পর, তাহলে এটা হচ্ছে অক্টোবর মাস, তাহলে আমার মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমি রাখলাম। ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমি ডেভিডসন গুছাবো। আমি শুধু ডেভিডসনটা পড়বো। ডেভিডসনের এটা ভালো হয় কোনো ডেভিডসন ব্যাচে অ্যাড হয়ে যাওয়া, ডেভিডসন ব্যাচে অ্যাড হয়ে যায়, ডেভিডসনটা গুছিয়ে ফেলবো, ক্লাস করবো, বই দেখাবো, ক্লাস আমি একবার দেখে ফেলবো, শেষ। এটার পরে প্ল্যান হবে জুন মাসে।
জুন মাসে, মানে জুন জুলাই, ওই জুন মাস থেকে পরবর্তীতে জানুয়ারিকে টায়ার করে এফসিপিএস এর জন্য টোটাল পড়া। তখন যেটা হবে, আমার ডেবিউশন গুছানো আছে, মানে আমার 80% পড়া শেষ, মানে এখন আমি জাস্ট রিভাইজ করব আর এক্সাম গুলো দিব, এখন এফসিপিএস ওরিয়েন্টেডে চলে যাবে। এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। টার্গেট করতে হবে কিন্তু জানুয়ারিতে। আপনি যদি টার্গেট জানুয়ারিতে করেন তাহলে আপনাকে এইভাবে করলে দেখবেন হয়ে যাবে। যেরকম আমি এটা করছিলাম, আমি যদিও আপনারা এখন অনেক অ্যাডভান্স, আমাদের সময় আসলে এত গাইডলাইন ছিল না, কারণ আমাদের সময় এত ইটি ছিল না, এত অনলাইন মানে প্ল্যাটফর্ম ছিল না। তো কোভিড আসার পরে এত অনলাইন প্ল্যাটফর্ম হলো। আমরা কিন্তু অফলাইনে ছিলাম, অফলাইনে থাকাকালীন অবস্থায় কিন্তু আমার জানা মনে আছে, আমি কিন্তু ইন্টার্নের সময় কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। আমি যখন ইন্টার্ন করি, শেষের ইন্টার্নিতে, সেটা হচ্ছে গাইনি ছিল, গাইনির আমি ওই সময় ভর্তি হয়েছিলাম, যে না আমি এটার পরে ইন্টার্ন শেষ হওয়ার সাথে সাথে আমি পরীক্ষা দিব, মার্চে শেষ হবে, জুলাইতে পরীক্ষা দিব, এই প্ল্যানই কিন্তু আমার ছিল। ঠিক আছে, অথবা আপনি এইভাবে আগাতে পারেন, এইভাবে আগালে দেখবেন যে আপনার কোনো ইজি হচ্ছে। বুঝতে পারছেন আপু? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল ভাই, আপনি যে মেডিসিনে ক্যারিয়ার করবেন ভাই, এটা আপনি কখন ডিসিশনটা নিয়েছিলেন যে আমি না, মেডিসিনে এটা আর এটা আমি থার্ড ইয়ারে ডিসিশন নিয়েছিলাম। এটা আমি থার্ড ইয়ারে ডিসিশন নিয়েছিলাম যে আমি মেডিসিনে যাব। ঠিক আছে, মেডিসিন যাব। আর মেইন কথা হচ্ছে এটা আপনার দেখবেন যে বেশিরভাগ ডিসিশন মেকিংটা হয় ইন্টার্ন লাইফে। ইন্টার্ন লাইফে পেশেন্টের সাথে এক্সপোজার হবে, পেশেন্ট, আপনি বিভিন্ন পেশেন্ট দেখবেন, ডিপার্টমেন্টে ঘুরবেন। ডিপার্টমেন্টে ঘুরলে তখন বোঝা যায় যে আসলে আমি কোন ডিপার্টমেন্ট আমার জন্য স্যুট করে। তবে আমার মেডিসিনের প্রতি ফ্যাসিনেশন আগে থেকে ছিল, থার্ড ইয়ার থেকে ওয়ার্ডে যখন যাই তখনই আমার কাছে মনে হয়েছে যে মেডিসিনে যাবে। ঠিক আছে, তো ব্রাঞ্চ জিনিসটা একটু পরে, অনেক পরে ডিসিশন হয়েছে, বাট আমার মেডিসিনে যে যাবো এটা আমার অনেক আগে থেকে ছিল এটা। তবে আপনি ইন্টার্নে করলে পরে আরো জিনিসটা বুঝতে পারবেন, তবে ডেভিডসন লাগবেই। আপনি যেখানে যান না কেন জিপি প্র্যাকটিস করতে হলেও ডেভিডসন লাগবে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা ভাইয়া, ইন্টার্নশিপে মানে আমাদের মানে কোন কোন জিনিসগুলোর দিকে ফোকাস দেওয়া উচিত মানে শেখার ক্ষেত্রে? ইন্টারনেটে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ইন্টার্ন যখন করবেন, ইন্টার্নের ক্ষেত্রে তো হিউজ পেশেন্ট ডিল করবেন। তাহলে ইন্টার্নের ক্ষেত্রে যেটা হয়, পেশেন্টের সাথে এক্সপোজারের একটা সুযোগ থাকে। মনে করেন যে আজকে নিউমোনিয়া পেশেন্ট পাইছেন, নিউমোনিয়া পেশেন্ট পেলে তাহলে আপনি নিউমোনিয়া পেশেন্টটা দেখবেন, আপনি নিউমোনিয়া পেশেন্ট, এই পেশেন্টে কি কি আছে, তাহলে কি কি আছে, পেশেন্ট কি কি পাইলাম, এক্সামিনেশন করবেন, রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করে পেশেন্ট কি পাইছি, এই জিনিসটা এসে বইয়ের সাথে মিলাবেন। বইয়ে আপনি দেখবেন যে ওই পেশেন্টটা তাহলে আমি পাইছি, তাহলে দেখি তো বই কি কি বলছে, ম্যানেজমেন্ট স্যাররা কি দিল, আর এখানে বই কি আছে, কিংবা ফাইন্ডিং কি হয়, ক্লিনিক্যাল ফিচার কি হয়, তাহলে দেখবেন ওই ডিজিজ আর জীবনে ভুলবেন না। তার মানে আপনি পেশেন্টের সাথে বই পড়বেন, তাহলে আপনার জন্য যেটা হবে, এই যে নলেজটা হবে, কনক্রিট নলেজ হবে, এবং এটা আপনাকে খুব হেল্প করবে। এটা একটা জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে হাতের কাজ শিখবেন। হাতের কাজ শিখে বলতে এনজি টিউব দেওয়া, ক্যাথেটার করা, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেলাই টিলাই করা, সার্জারিতে গেলে সুচার দেওয়া, হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো শেখার চেষ্টা করবেন। তাহলে যে জিনিসটা হবে, আপনাকে ইন্টারনেট পরে আপনি যেখানে যান না কেন, দেখা যাবে যে এই ছোট ছোট কাজ মাধ্যমে লাগবে, কিন্তু আপনাকে হয়তো বা আপনাকে বাসার পাশে একটা আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করছে, বলছে এনজি করে দিয়ে দাও, ক্যাথেটার করে দিয়ে দাও, ছোট জিনিস, বাট এটা আপনাকে কিন্তু কাজে দিবেন। অথবা কোনো একটা জায়গায় গেছেন, আপনাকে সেলাই হয়তো বা সুচারিং করা লাগবে, তাহলে এই ছোট ছোট হাতের কাজগুলো শিখবেন। এই দুইটা ভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইন্টারনেট খুব ভালো হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, জেমিরো অ্যাপো বলছে হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট এখন বিসিএস, ওটা হ্যাঁ জুলাইতে, ওটা হচ্ছে আসলে ট্রেনিং ইনস্টিটিউট, আসলে ওরা নোটিশ দিছে আর কি, বুঝতে পারছেন, ওরা নোটিশ দিছে যে ওরা ফিক্স করে দিবে। এটা গত বছরে ওরা, গত বছর না, লাস্ট সেশনে ওরা বলছে, লাস্ট সেশনে ওরা বলছে, ওরা প্রথমে এটা উইথড্র করে নিছিল, কিন্তু পরবর্তীতে আবার নোটিশ দিচ্ছে আর কি, যে ওরা এটা দেখবে আর কি, ওদের মানে আন্ডারে হবে আর কি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তবে আপনার ট্রেনিং ইনস্টিটিউট এটা সামনে ফাঁকা পাবেন অনেক। ট্রেনিং ইনস্টিটিউট আশা করা যায় যে সামনের জানুয়ারিতে ফাঁকা পাবেন, কারণ কি এই বিসিএস এ অনেক চলে যাবে, বিসিপিএস বিসিএস এ কিন্তু অনেক ফাঁকা হবে। সেই ক্ষেত্রে জানুয়ারিতে আপনি টেনশন, আপনি তো মনে হয় এই জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাই না আপু? আপু জানুয়ারিতে পরীক্ষা দিবেন না? জি ভাইয়া, জানুয়ারিতে দেবো। আসলে ভাইয়া ওই যে 48-এর জন্য মানে আমিও 48-এর ভাইভাতে কোয়ালিফাই করতে পারি নাই আর কি। তো ওইটার জন্য হচ্ছে আপনার মানে আমার ইন্টার্নশিপও শেষ হয়েছে সেপ্টেম্বরের 30 তারিখে। তো ওই দুইটা কারণে মিলাই হচ্ছে ভাইয়া সেপ্টেম্বর পর্যন্ত চলে গেছে। আমি মাত্র মানে জার্নিটা শুরু করে আসলে খুবই মানে হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এটা আপনার টেনশন করেন, আপনি করেন, শুরু করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। না শুরু করলে তো হবে না, তাই না? শুরুতে করতে হবে আর কি, শুরু করলে আপনি ইনশাল্লাহ পারবেন। হচ্ছে আমাকে তো আবার জুলাই অনেক দিন লম্বা একটা সময় বসে থাকবো। তো সেই হ্যাঁ, জন্যই না খুবই ডিসিশনটা। ভালো করছেন, না না না, এটা খুবই ভালো হয়েছে আপনার পড়াশোনার জন্য। আপনি যদি পরীক্ষা না দিতেন তাহলে তো আর গোছানো হইতো না, তাই না? পরীক্ষা দিচ্ছেন তাই না, গোছানো হয়েছে, এটা আপনার জন্য একটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। ঠিক আছে, পরীক্ষা দেন, আল্লাহ ভরসা হবে। আর পরবর্তীতে আপনি ইনশাল্লাহ তো দিবেন, ওই এমডি দিবেন ইনশাল্লাহ। তাহলে আপনার এখন যদি, এটা কিন্তু খুব ভালো, জানুয়ারিতে যারা এফসিপিএস দিবে
তো জুলাইতে, তখন দেখা যাবে নভেম্বরে এমডির জন্য তার পড়া অটোমেটিক গুছানো হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু আলটিমেটলি দেখবেন যে গুছানো হয়ে যাবে। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। তাহলে এটা আপনি মাথায় রাখবেন। আচ্ছা, আরেকজন আমাদের ফেসবুকে এক আপু বলছে, সেটা হচ্ছে ফেসবুকে হচ্ছে আমাদের একজন আপু জানতে চাইছে যে 2 মাসে কিভাবে রিভিশন করলে, আচ্ছা ইম্পর্টেন্ট একটা জিনিস, 2 মাসে আসলে কিভাবে করবো। রিভিশনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে আমি মেজর সিস্টেম থেকে মাইনর সিস্টেমে যাব। মেজর সিস্টেম থেকে মাইনর সিস্টেম বলতে কেমন, আপনি দেখবেন যে আমার যে সিলেবাসটা আছে, ওই যে আমি আপনাদেরকে সিলেবাস দেখালাম, যে সিলেবাস দেখাই আপনাদের দ্বারা, এই যে দেখেন সিলেবাসটা কিন্তু আপনার এইটা। তাহলে এইটা যদি সিলেবাস হয়, তাহলে আপনার একটা জিনিস দেখবেন, এই সিলেবাসের ভিতরে আপনার কিন্তু দেখবেন কিছু মেজর সিস্টেম আছে, যেমন নিউরো, তারপর এখানে প্রথম যদি বলেন নিউরোলজি খুবই বড় সিস্টেম, গ্যাস্ট্রো বড় সিস্টেম, হ্যামাটো বড় সিস্টেম, হ্যাপাটো বড় সিস্টেম, 1 2 3 4 চারটা কিন্তু বড় সিস্টেম। ওকে, আর পেপার 2 তে দেখবেন এই দুইটা সিস্টেম অনেক বড়। তাহলে মোটামুটি এই চারটা দিয়ে 6টা। আর এখানে দেখবেন আরো কয়েকটা বড় সিস্টেম আছে, রেসপি, ইনফেকশিয়াস, নেফ্রো, রিমোটো। প্রায় এখান থেকে যদি ধরেন প্রায় 12টা হচ্ছে বড় বড় সিস্টেম। 12টা যদি বড় বড় সিস্টেম হয়, তাহলে 12টা বড় বড় সিস্টেম যদি আপনার পড়া হয়ে থাকে, তাহলে মেজর সিস্টেম থেকে মাইনর সিস্টেমে যেতে হবে। তাহলে মেজর সিস্টেম যেগুলো আছে এগুলোকে খুব ভালো করে পড়তে হবে। এক একটা সিস্টেম 3 দিন করে সময় দিলেন, তাহলে 3 দিন করে ভালো করে সময় দিলে 3 বরং 36 দিন কিন্তু চলে গেল। তাহলে আপনার 36 দিন হলে মেজর। বাকি যেগুলো আছে সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, এগুলো 1 দিন থেকে 1.5 দিন লাগে, বেশি সময় লাগে না। এইগুলো ওভারঅল লাগবে দেখবেন 10 দিন। তাহলে আপনি মোটামুটি 45 দিনের ভিতরে একবার শেষ। একবার যখন শেষ করবেন, তাহলে আপনি দেখবেন পরবর্তীতে যে রিভিশনটা দিবেন সেম ভাবে দিবেন। সাধারণত আমরা যেটা বলি যে আপনি যখন রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথম রিভিশনটা হয় কঠিন রিভিশন, মানে এটা শেষ করা যায় না, কিন্তু পরের রিভিশন গুলো দেখবেন ইজি। তাহলে আপনি চেষ্টা করবেন মেজর সিস্টেম থেকে মাইনর সিস্টেমে যাবো। তাহলে মেজর সিস্টেমের সময়টা যাওয়া লাগবে, মাইনর সিস্টেমটা আলটিমেটলি আমি লাস্টের দিকে একটু দেখে যাবো, অথবা বক্স গুলো ভালো করে দেখে যাবো। আবার কোনো সিস্টেম বাকি দিব না, মানে আমি মেজর সিস্টেম দেখতেছি তার মানে যে মাইনর সিস্টেম দেখবো না তা না, আমি মাইনর সিস্টেম গুলো দেখে যাবো। বাট মেজর সিস্টেম গুলোকে মেইন ফোকাস দিয়ে মাইনর সিস্টেমের কাছে আমি আলটিমেটলি যাব। আর একটা জিনিস হচ্ছে কোন সিস্টেমে কতদিন সময় দিব, এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সিস্টেমে দুর্বল, অথবা কোন সিস্টেম খুব ভালো পারেন। হ্যাঁ, আপনার হতে পারে নিউরোলজি খুবই ভালো পারেন, তাহলে এখানে সময় কম দিবেন। আপনি জানেন যে না, কার্ডিওলজি আমার জন্য খুবই কঠিন, তাহলে ওখানে একটু একটু বেশি সময় দিবেন, 3 দিন সময় দিবেন, 3 দিনের জায়গায় 3.5 দিন সময় দিবেন। তাহলে এইভাবে মোটামুটি আপনাকে একটা শিডিউল করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তবে যে শিডিউলে করেন না কেন, প্ল্যান থাকতে হবে ডিসেম্বরের 20 তারিখ অথবা 22 তারিখের ভিতরে মোটামুটি যেন আমার সব মানে খুব ভালো মতো শেষ হয়ে যায়। ঠিক আছে, 2 বার শেষ হয়ে যায় অ্যাটলিস্ট, মানে ডিসেম্বর 10 থেকে 15 তারিখের ভিতরে একবার, আর 5 দিনের ভিতরে আমি একবার কোনো মতো দেখে যাবো। তাহলে যে জিনিসটা হবে শেষের দিকে মক টেস্ট দেওয়ার জন্য এডেকুয়েট সময় থাকবে, যেটা আপনি মক জিনিসটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি মেইন এক্সামের একটা ফ্লেভার পাবেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস আর কি। ঠিক আছে আপু, এটা হচ্ছে আপু আর কি আমাদের জানতে চাইছিল। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো মানে কনফিউশন থাকলে, জেমের পথে আপনার কোনো কনফিউশন আছে, কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাবেন আসলে। ঠিক আছে, তবে মেইন কথা হচ্ছে আপনি যদি পড়েন তাহলে দেখবেন পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এত কঠিন কিছু না, একটা সিস্টেমে গেলে ইনশাল্লাহ পারবেন। তবে হ্যাঁ, একটু শেষের মোমেন্টটাকে মেন্টাল প্রেশার থাকে, ওই জিনিসটাকে কোপ আপ করে সামনের দিকে যাওয়া, এটা সবচেয়ে চ্যালেঞ্জিং। তবে আপনি পারবেন। আর একটা জিনিসই বলবো, এক্সাম দিবেন, ডেভিডসনের বক্স গুলো মাঝে মাঝে দেখবেন, সময় পাচ্ছেন আপনি ডেভিডসন বক্স গুলো একটু দেখে আসবেন, তাহলে এই পড়াটা আপনাকে অনেক কাজে দেবে। যাক, আমি তাহলে আর কথা বাড়াবো না, আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি। কারো কোনো কোশ্চেন আছে নাকি আবার? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আপু বলেন। হ্যাঁ, আমাদের আসলে সবার একটা প্রবলেম হয় কি, আমরা হচ্ছে ডিসিশন মেকিং এ প্রবলেম হয়। দেখা যায় যে হ্যাঁ, আমি আমার friend সবার সাথে দেখি যে কে কোনটাতে ক্যারিয়ার করবে, এটা নিয়ে সবার কনফিউজ যে কে কোনটাতে যাবে, সেটাই বিসিএস কেউ স্টার্ট করতে পারতেছে না। তাই তাহলে ডিসিশনটা আসলে কিভাবে নেওয়া উচিত? না, ডিসিশন মেকিংটা এটা তো আসলে ভ্যারি করে। ডিসিশন মেকিংটা এটা মানে সাবজেক্টে কোন সাবজেক্টে যাব, এটা তো খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি আসলে একটা সাবজেক্টে যাব, সেই সাবজেক্টটা মানে কোন সাবজেক্টে যে যাব, এটা কিন্তু আসলে চ্যালেঞ্জিং বিষয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা আপনার মানে সাবজেক্ট চয়েস। আমি এটা পছন্দ হয় কখন, যখন আপনি ইন্টার্ন শুরু করবেন। আপনি যখন পেডিয়াট্রিক্সে গেলে দেখবেন না পেডিয়াট্রিক্সে ভালো লাগতেছে, কিংবা আমি নিউরোলজিতে নেবেন, নিউরোলজি আমার জন্য ভালো লাগতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে সাবজেক্টে যাবেন ওই সাবজেক্টে তো এক্সপোজার হলে বুঝতে পারবেন। 2 নাম্বার, ওই সাবজেক্টে যে আছে, যে আপু আছে স্পেশাল, আপনি যদি ফিমেল, ওই আপুদের সাথে একটু পরামর্শ করবেন যে আমি আপু এই সাবজেক্টে যাব, এটার অপরচুনিটি কেমন, হ্যাঁ, এই সুযোগ সুবিধা কেমন। আর আপনার যদি মানে পার্টনার থাকে, মানে এই ম্যারিড হন আর কি,
পার্টনার থাকলে তার সাথে তো কনসাল্ট করতে হবে। হ্যাঁ, তার মানে সবকিছু নিয়ে হচ্ছে ক্যারিয়ার, মানে আপনাকে সবকিছু ব্যালেন্স করে সামনের দিকে যেতে হবে। ঠিক আছে আপু, আপনি যা শুরু করলেন, এত কনফিউশন হওয়ার কিছু নাই। আপনি ইন্টার্ন শুরু করুন, ইন্টার্ন শুরু করলে আপনার জন্য ইজি হবে আর কি। যে কোন সাবজেক্ট, তখন আপনি পুরো ক্লিনিক্যাল এক্সপোজারে চলে যাবেন, তখন আপনার জন্য ইজি হবে যে না এই সাবজেক্টে, যেমন সার্জারি গেলে না সার্জারি ভালো লাগতেছে না, গাইনি হলে না গাইনিটা কেমন যেন লাগে, মেডিসিন আছে এটা ভালো না, পেডিয়াট্রিক্স বাচ্চাদের ভালো লাগে, তখন আপনি এটা ডিসিশন মেকিংটা ইজি হবে। কনফিউশন রাখার কিছু নাই, ঠিক আছে? অনেকে তো আপনি টেনশন করেন না, জি এটা ভাইয়া। এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? তো আর কারো কোনো জিজ্ঞাসা না থাকলে তাহলে আজকে আমরা আসি, আবার কথা হবে। আমাদের প্রায় এরকম সেশন হয়, বিভিন্ন ধরনের ক্যারিয়ার সেশন, গাইডলাইন সেশন, মেডিকেল টক। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন, যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো যেন আপনাকে একটা ভালো মানে দিতে পারি, সাজেশন দিতে পারি। একটা জিনিস মনে রাখবেন, যে জানে তার কাছে যাবেন, তাহলে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। যে জানে না তার কাছে যাবেন না, অথবা আপনিও না জেনে কোথাও যাবেন না। সহজ কথা হচ্ছে এটা, মানে আলটিমেটলি আপনি যে জিনিসটা জানেন না, তাহলে আপনাকে জানতে হবে। তাহলে যে জিনিসটা জানে তার কাছে যে আপনি পরামর্শ নেবেন, তাহলে দেখবেন আপনার যে জায়গায় যাবেন সেটা আপনার জন্য ইজি হবে। যাই হোক, সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ফেসবুকে অনেকে আছেন, এবং আলটিমেটলি সবার জন্য শুভকামনা। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।